আওয়ামী লীগ দেশের স্বাধীনতা এনেছে। আওয়ামী লীগ দেশের মানুষের কল্যাণে কাজ করে। একটি রাজনৈতিক দল যারা একসময় এদেশের স্বাধীনতা সংগ্রামের মশাল বয়ে এনেছিল, তারা কিভাবে আজ সস্তা বিনোদনের খোরাকে পরিণত হলো? কিভাবে একটি ঐতিহাসিক রাজনৈতিক সংগঠন যাদের থিঙ্ক ট্যাঙ্ক ছিল দেশের সবচেয়ে মেধাবী মস্তিষ্কগুলো দিয়ে গড়া, তারা আজ সস্তা টিকটকার আর অশিক্ষিত টোকাইদের দখলে চলে গেল? কি এমন ঘটেছিল পর্দার আড়ালে, যার ফলে সালমান শাহের মতো একটি অভিজাত্যময় অবস্থান থেকে একটি দল লায়লা মামুনের মতো কুরুচিপূর্ণ সস্তায় পরিণত হলো? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই সত্যগুলো, যা একটি বিশাল রাজনৈতিক সাম্রাজ্যকে তাসের ঘরের মতো ধসিয়ে দিয়েছে। ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে যাওয়া দারোয়ানরা যখন নিজেদের বাড়ির মালিক ভাবতে শুরু করে, তখন পতন কতটা অনিবার্য হয়ে ওঠে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পের প্রতিটি মোড় আপনাকে ভাবিয়ে তুলবে। ঢাকার ফার্মগেট এলাকার একটি পুরনো স্যাঁতসেঁতে ভবনের 3 তলার বেলকনিতে ইজি চেয়ারে বসে আছেন এক প্রবীণ রাজনৈতিক বিশ্লেষক। তার সামনে ছোট টি টেবিলে রাখা চায়ের কাপটি অনেকক্ষণ আগেই জুড়িয়ে বরফ হয়ে গেছে। রাতের স্তব্ধতায় তার হাতে থাকা স্মার্টফোনটির আলো মুখের উপর পড়ছে। স্ক্রিনে জ্বলজ্বল করছে একটি অদ্ভুত ও পরাবাস্তব বয়ান, যা মূলত বর্তমান আওয়ামী লীগের কিছু অন্ধ অনুসারীর ছড়ানো প্রলাপ। বয়ানটি ছিল এমন: প্রফেসর ইউনূসের অনেক বয়স হয়েছে, তাই তিনি রাষ্ট্র পরিচালনার অযোগ্য। কিন্তু শেখ হাসিনার বয়স হয়নি, তার বয়স নাকি জাদুকরী উপায়ে দিন দিন কমছে। প্রবীণ বিশ্লেষক লেখাটা পড়ে এক দীর্ঘশ্বাস ফেললেন। এরপর তার বুক চিরে বেরিয়ে এলো একটা অট্টহাসি। এই হাসি আনন্দের নয়, বরং এক চরম আক্ষেপ ও বিস্ময়ের। তিনি ভাবছেন, একটি রাজনৈতিক দলের মনস্তাত্ত্বিক অবক্ষয়ে আজ কোন অতল গহ্বরে গিয়ে ঠেকেছে। মনোবিজ্ঞানে ডিলুইশন নামে একটি শব্দ আছে। যখন কোনো মানুষ বা গোষ্ঠী চরম বিপদের মুখে পড়ে এবং সত্যকে মেনে নিতে অস্বীকার করে এবং একটি কাল্পনিক জগতের ঘুরে বাস করতে শুরু করে, তখন তাকেই ডিলুইশন বলে। বর্তমান আওয়ামী লীগের অবস্থা আজ ঠিক তেমনি। তাদের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো নোবেলজয়ী ব্যক্তিত্বের বয়সটা একটা প্রতিবন্ধকতা, কিন্তু তাদের নেত্রীর বয়স 75 পেরোলেও তাদের কাছে তা আশীর্বাদ। এটি কোনো রাজনৈতিক যুক্তি নয়, বরং এটি একটি মৃতপ্রায় মস্তিষ্কহীন কাঠামোর প্রলাপ। রাজনৈতিক গ্রাউন্ড রিয়ালিটি বা মাঠের বাস্তবতা তারা ভুলে গেছে। তারা বুঝছে না যে নেত্রীকে ছাত্র জনতার লাশের উপর দিয়ে পালিয়ে যেতে হয়, তার জন্য পুনরায় ক্ষমতার স্বপ্ন দেখাটা কেবল বোকামি নয়, বরং এক ধরনের রাজনৈতিক আত্মহত্যা। এই চরম পতনের কারণ বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে 2008 সালে। সেই সময়কার আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ছিল দিন বদলের সময়, ছিল একটি অত্যন্ত মেধাবী ও বৈজ্ঞানিক পরিকল্পনা। তখন দলের ভেতরে এক ধরনের আভিজাত্য ছিল। তাদের থিঙ্ক ট্যাঙ্ক বা বুদ্ধিবৃত্তিক সেলগুলো ছিল তুখোর মেধাবীদের দ্বারা নিয়ন্ত্রিত। সেই সময় আওয়ামী লীগকে যদি আমরা সিনেমার সাথে তুলনা করি, তবে তারা ছিল 90-এর দশকের সালমান শাহের মতো, যিনি স্টাইল, রুচি আর ক্লাস দিয়ে সবার মন জয় করেছিলেন। তরুণ প্রজন্মের কাছে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন তখন ছিল বাস্তবসম্মত ও আকর্ষণীয়। কিন্তু আজ সেই ক্লাস বা আভিজাত্য কোথায়? কেন সালমান শাহের সেই রাজকীয় ইমেজ আজ লায়লা মামুনের মতো সস্তা নষ্টা টিকটকার ভিডিওতে পরিণত হলো? এর কারণ হলো দলের ভেতরের মেধাবীদের পরিকল্পিতভাবে হত্যা করা এবং চাটুকারদের প্রশ্রয় দেওয়া। একটি দলের পতন ঠিক তখনই শুরু হয় যখন দলের মস্তিষ্ককে পঙ্গু করে দেওয়া হয়। আওয়ামী লীগের পতনের প্রথম ঘণ্টা বেজেছিল সেদিন, যেদিন সৈয়দ আশরাফুল ইসলামের মতো মেধাবী ও বর্ষিয়ান নেতাদের দলের ভেতর কোণঠাসা করা হলো। সৈয়দ আশরাফ ছিলেন এমন এক নেতা যার প্রতিটি শব্দে থাকত প্রজ্ঞা ও দেশপ্রেম। তিনি রাজনীতির গায়ের জোরের চেয়ে তর্কের শক্তিকে বেশি বিশ্বাস করতেন। কিন্তু ক্ষমতার দ্বিতীয় মেয়াদ থেকে শুরু হলো এক ভয়াবহ শুদ্ধি অভিযান। মেধাবী, ভদ্র এবং আদর্শবান নেতাদের সরিয়ে দিয়ে জায়গা করে দেওয়া হলো এমন এক মানুষদের যাদের ভাষা ছিল অশালীন আর আচরণ ছিল অধ্যত্ত। সৈয়দ আশরাফের মতো বটগাছগুলো যখন হারিয়ে গেল, তখন আওয়ামী লীগের রাজনৈতিক মস্তিষ্ক চিরতরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ল। একটি দামি গাড়ি থেকে ইঞ্জিন খুলে নিয়ে সেখানে কেবল একটি শক্তিশালী হর্ন বসিয়ে দিলে যা হয়, দলটির অবস্থাও তাই হলো। হর্ন তো বাজলো বিকট শব্দে, কিন্তু গাড়ি আর সামনে এগোলো না। মেধাবীদের বিদায়ের পর শুরু হলো আওয়ামী লীগের ইতিহাসের সবচেয়ে কদর্য অধ্যায়। বিশেষ করে অঙ্গ সংগঠনগুলোতে শুরু হলো টোকাইদের প্রাদুর্ভাব। যার যোগ্যতা ছিল বড়জোর রাস্তার মাস্তানি করা বা ফুটপাতে চাঁদাবাজি করা, সে রাতারাতি হয়ে গেল দলের গুরুত্বপূর্ণ ইউনিটের হর্তাকর্তা। এদের কোনো রাজনৈতিক দর্শন ছিল না, ছিল না কোনো শিক্ষাগত
যোগ্যতা, কেবল পেশি শক্তি আর নেত্রীর অন্ধ চাটুকারিতা করে তারা ক্ষমতার স্বাদ পেতে শুরু করেন। এই নতুন আওয়ামী লীগ আর সালমান শাহের মতো আভিজাত্য ধরে রাখতে পারল না। তারা পরিণত হলো সস্তা ভাইরাল জুটির মতো এক অদ্ভুত বিকৃত সত্তায়। দলের নেতাদের প্রধান কাজ হয়ে দাঁড়ালো ক্যামেরার সামনে দাঁড়িয়ে আবোল তাবোল কথা বলে ভাইরাল হওয়া কিংবা বিরোধী পক্ষকে কুরুচিপূর্ণ গালিগালাজ করা। যেখানে রাজনীতি হওয়ার কথা ছিল নীতি ও বিতর্কের বিষয়, সেখানে রাজনীতি হয়ে গেল সস্তা টিকটকারদের আস্ফালনের মঞ্চ। আর ফলশ্রুতিতে দেশের শিক্ষা, অর্থনীতি আর বিচার ব্যবস্থা আজ ধ্বংসের দ্বার প্রান্তে। পুরোই অবক্ষয়ের পেছনে একটি বড় ভুল ধারণা কাজ করেছিল। আওয়ামী লীগ মনে করেছিল তাদের পেটুয়া বাহিনী, পুলিশ আর হেলমেট বাহিনী হলো রাজনীতির আসল নিয়ন্ত্রক। তারা ভুলে গিয়েছিল যে রাজনীতিতে পেশি শক্তি কেবল একজন দারোয়ান বা নিরাপত্তারক্ষীর মতো। দারোয়ানের হাতে লাঠি থাকে, অস্ত্র থাকে, সে মানুষকে ভয় দেখাতে পারে ঠিকই, কিন্তু সে কখনো বাড়ির মালিক হতে পারে না। আওয়ামী লীগ তাদের মেধাবী মালিকদের বের করে দিয়ে বাড়ির চাবি তুলে দিয়েছিল লাঠিয়াল দারোয়ানদের হাতে। আর এই দারোয়ানরা যখন ছাত্র জনতার রক্ত ঝরাতে শুরু করলো, তখন দেশের আসল মালিক অর্থাৎ সাধারণ জনগণ জেগে উঠল। 5ই আগস্টের অভ্যুত্থান বিশ্ববাসীকে বুঝিয়ে দিয়েছে যে জনগণের সুনামির সামনে দারোয়ানের লাঠি আর হেলমেট কতটা অসহায়। এত বড় বিপর্যয়ের পরও দলটির কি শিক্ষা হয়েছে? উত্তর হচ্ছে না। ওবায়দুল কাদেরের মতো নেতারা, যাদের কথা আজ সোশ্যাল মিডিয়ায় কেবল ট্রল ম্যাটেরিয়াল, তারা এখনও দলের নেতৃত্বে বহাল। তারা কোনো ভুল স্বীকার করছে না, বরং ডিসেম্বরে ফিরে আসার এক কাল্পনিক মরীচিকার পেছনে ছুটছে। শূন্যের পর হাজারটা শূন্য বসালে যেমন তার মান বাড়ে না, তেমনি এই পচা ও দুর্গন্ধযুক্ত কাঠামো নিয়ে ফিরে আসার সম্ভাবনাও গাণিতিকভাবে শূন্য। ফার্মগেটের সেই ভবনের বেলকনি থেকে প্রবীণ বিশ্লেষক দেখলেন পূব আকাশে আলো ফুটছে। ঢাকা শহর আজ এক অদ্ভুত পবিত্রতায় স্নিগ্ধ। গত 15 বছর এই শহরের বাতাস ছিল পেশি শক্তি আর দম্ভের গন্ধে ভারী। আজ সেই বাতাস মুক্ত। তিনি দীর্ঘশ্বাস নিয়ে ভাবছেন, রাজনীতি কোনো পেশি শক্তির লড়াই নয়, এটি হলো মেধার এক নীরব দাবার বোর্ড। যারা ভেবেছিল গায়ের জোর দিয়ে একটি জাতির আত্মাকে চিরকাল বন্দী করে রাখবে, তারাই আজ ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। এদেশ কখনো লাঠি দিয়ে চলেনি, এদেশ চলে তার তরুণদের মেধা আর দেশপ্রেমের শক্তিতে। যারা সৈয়দ আশরাফের মতো ভদ্রতাকে দুর্বলতা ভেবে ছুঁড়ে ফেলেছিল, তারা আজ বুঝতে পারছে অহংকারের পতন কতটা ভয়াবহ হতে পারে। ভোরের সূর্য আজ লাল সবুজের অহংকার নিয়ে উদিত হচ্ছে। এদেশের আসল মালিক কোনো রাজনৈতিক দল নয়, বরং এদেশেরই 17 কোটি সাধারণ মানুষ। বাংলার এই নতুন প্রহরীরা আজ সজাগ, আর কোনো স্বৈরাচারীর দম্ভ এ মাটিতে শেকড় গাড়তে পারবে না।